নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম লাইভে। আজকে আমাদের যেটা বিষয় সেটা হলো যে কিভাবে আমেরিকা এবং চীনের মধ্যে বিশ্ব ভাগাভাগি সম্পন্ন হতে চলেছে এবং এই সম্পন্ন হওয়াটাকে কয়েকটা ইভেন্টের মধ্য দিয়ে যে রিলেট করা। আমরা একটা দেখলাম ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি, যেখানে বলা হয়েছিল যে আমেরিকা সবার আগে হরমুজকে ঘিরে রাখা যে ব্লকেটটা করেছিল সেটা তুলে নেবে এবং এরপরে ইরানকে আর যে টাকাগুলো আমেরিকা আটকে রেখেছিল ইউএস ডলার টার্মসে সেগুলো ছেড়ে দেবে এবং বদলে ইরানও হরমুজ থেকে ব্লকেট তুলে নেবে এবং ইরান কোনো ধরনের নিউক্লিয়ার উইপন বানাবে না, যদিও ইউরেনিয়াম এনরিচমেন্ট চলবে ফর হলো সিভিল পারপাসেস, মানে নিউক্লিয়ার এনার্জি যাতে ব্যবহার করতে পারে সিভিল পারপাসে। এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে লেবাননকে ইনক্লুড করা হয়েছিল, লেবাননেও কোনো ধরনের অ্যাটাক ইসরায়েল করতে পারবে না। ইসরায়েলকে সঙ্গে না নিয়েই এটা করা হয়েছিল এবং ইসরায়েল মানছে না, সে লেবাননে রেগুলার বেসিসে অ্যাটাক করে চলেছে এবং এই জন্য আবারও ইরান যেটা করেছে হরমুজ চ্যানেলকে বন্ধ করে দিয়েছে। তো এর মধ্যে আবার শুক্রবার দিন যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা আবার হবে। জেডি ভান্স যাচ্ছে সুইজারল্যান্ডে, ইরানের লোকেরাও যাচ্ছে এবং আলটিমেটলি আলাপ আলোচনা চলবে। এবং ট্রাম্প একই সঙ্গে জানিয়ে দিয়েছে যে নেতানিয়াহু যদি লেবাননে অ্যাটাক করে তাহলে ইরানও ইসরায়েলে অ্যাটাক করতে পারবে, আমেরিকা কোনো বাধা দেবে না। জেডি ভান্স বলেছে এরকম হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করে কেউ যদি নিজের সিকিউরিটি পারপাসকে সলভ করতে চায়, ইসরায়েল যদি নিজের সিকিউরিটি পারপাসকে সলভ করতে চায়, তাহলে সেটা কিছুতেই গোটা বিশ্বও মানবে না এবং আমরাও মানব না। এবং ইসরায়েলের মনে রাখা দরকার আমরা কিছুই সামান্য শক্তিশালী ফ্রেন্ডদের একজন ইসরায়েলে, এবং আমাদের কথা অস্বীকার করে ইসরায়েল যেন না চলে। তো খুব ক্লিয়ারলি তার মানে আমেরিকা ইসরায়েলকে ডিবাঙ্ক করতে চলেছে। একটা নিউ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওয়েস্ট এশিয়াতে তৈরি হতে চলেছে, সেখানে আমেরিকা আরব বেশ গালফ আরব থেকে তার সমস্ত সেনা উইথড্র করে নেবে বলেই মনে হচ্ছে, কারণ কাতার থেকে অলরেডি উইথড্র হয়ে গেছে, প্রায় সমস্ত বেসই ধ্বংস হয়ে গেছে যুদ্ধে। তো সে অলমোস্ট উইথড্র করে নেবে এবং পাকিস্তান মোস্ট লাইক গালফ আরবে একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি আর্কিটেকচারের যে রোল প্লে করবে। পাকিস্তানের থ্রু দিয়েই কিন্তু একসময় হেনরি কিসিঞ্জার চীনে পৌঁছিয়েছিল এবং মাও সেতুংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। কমিউনিস্ট পার্টি অফ চায়নার ওয়াল স্ট্রিটের যে গ্রেট চুক্তি, যে চুক্তির ফলাফলে আমরা গ্লোবালাইজেশন পেয়েছি, সেই চুক্তি কিন্তু পাকিস্তানের থ্রু দিয়ে ইন্টারমিডিয়েটেড হয়েছিল এবং সেই পাকিস্তান যখন গালফ আরবের সিকিউরিটি নেটওয়ার্কে থাকে তখন বলা বাহুল্য সেটার প্রতি চীন এবং আমেরিকা দুজনেরই আশীর্বাদ নিয়ে এসে সেখানে থাকবে। এবং ইসরায়েলের মাথা থেকে হাত সরিয়ে নিচ্ছে আমেরিকা, এটা প্রায় ক্লিয়ার। আমেরিকার বিশাল অংশের মানুষই আর মোটামুটি ইসরায়েলের প্রতি সিম্প্যাথেটিক নয়। আজকেই পশ্চিমী মিডিয়াতে বেরিয়েছে 67% আমেরিকান এখন ইসরায়েলের এগেনস্টে, অর্থাৎ ট্রাম্প অ্যান্টি ইসরায়েল একটা অবস্থান নিচ্ছে এবং সেটা অ্যাকচুয়ালি আমেরিকানদের অবস্থানকেই সিগনিফাই করে। সুতরাং এই অবস্থানটা পরিবর্তন হওয়ার মতো আর জায়গা নেই। তো এর সঙ্গে আরও বেশ কয়েকটা ইভেন্ট ঘটেছে, তার মধ্যে একটা হলো যে ওয়াল স্ট্রিটের সমস্ত ব্যাংকগুলো এবং বেশ কিছু দেশের সেন্ট্রাল ব্যাংক হলো যে সরাসরি চীনের যে বন্ড কেনা শুরু করেছে, ইউয়ান ডিনোমিনেটেড বন্ড, ওগুলোকে পান্ডা বন্ড বলে। এর কারণ হলো চীন এখন যে চীন থেকে ইউয়ান তুলে যে কোনো দেশ বা বিদেশি ব্যাংক বা বিদেশি লোক সেই ইউয়ানকে অন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, অর্থাৎ ইউয়ানের ব্যবহার ক্রমে বেড়ে চলেছে এবং সিআইপিএস, যেটা কিনা সুইফটের অল্টারনেটিভ মেসেজিং সিস্টেম হিসেবে চীন তৈরি করেছে, সেটার থ্রু দিয়ে বিপুল পরিমাণে আস্তে আস্তে কিন্তু ট্রেড সংগঠিত হচ্ছে এবং ওয়াল স্ট্রিট মোটামুটি বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের বহু জিনিসই কিন্তু এখন ইউয়ানে ফিন্যান্স করছে। এর একটা বড় কারণ হলো চায়না অধিকাংশ দেশেরই যে লার্জেস্ট বাইল্যাটারাল ট্রেডিং পার্টনার এবং চীন থেকেই গোটা বিশ্ব অধিকাংশ জিনিসপত্র কেনে। সুতরাং চাইনিজ ইউয়ানে যদি যে কোনো দেশ
ফিন্যান্স এবং যে কোনো ব্যাংক যদি চাইনিজ ইউয়ানের থ্রু দিয়ে ফিন্যান্স করে যে কোনো ট্রেডকে, তাহলে সেটা ভীষণভাবেই যুক্তিযুক্ত। তো অর্থাৎ এই যে আমেরিকার যে ওয়েস্ট এশিয়া ছেড়ে দেওয়া, পাকিস্তানের ওয়েস্ট এশিয়াতে গুরুত্বপূর্ণ রোল হিসেবে অবতীর্ণ হওয়া এবং আমেরিকান যে ওয়াল স্ট্রিটের সরাসরি ইউয়ানকে মেনে নেওয়া, এ তিনটেই কিন্তু সম্পর্কযুক্ত। এর থেকে প্রমাণ হয় যে আমেরিকা এবং চীনের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, যে সমঝোতাতে আমেরিকা জিওপলিটিক্যালি নিজেকে সাইজ ডাউন করবে এবং সেটা ইনডিরেক্টলি ইউএস ডলারের তুলনায় চাইনিজ ইউয়ানের ব্যবহার বৃদ্ধি করতে সাহায্য করবে। অলরেডি এটাও শোনা যাচ্ছে যে গালফ আরবের সমস্ত ওয়েলদি ফ্যামিলির যে ছেলেমেয়েরা আগে যেখানে আমেরিকান ইউনিভার্সিটিতে যেত, এখন তারা চাইনিজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেখানেকার জিনিসপত্র শিখছে। এবং এর থেকেও বোঝা যাচ্ছে যে একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই চেঞ্জের সঙ্গে কিন্তু গালফ আরবের যে প্রচুর পয়সাওয়ালা যে ফ্যামিলিগুলো আছে, যারা ইন্টারন্যাশনাল ফিন্যান্সে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এরা এখানে থাকবে। তো এবং এরাও এই যে চেঞ্জটা, যেখানে আমেরিকা নিজেকে জিওপলিটিক্যালি সার্চ ডাউন করছে এবং চাইনিজ ইউয়ানকে জায়গা দিচ্ছে, এই জায়গাটার সঙ্গে তারাও সহমত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি বলবো, সেটা হলো এটার সঙ্গে কানেক্টেড, সেটা হলো চীন কিন্তু শেষ মাসে সবচেয়ে কম তেল কিনেছে বিশ্ব থেকে। এবার সে কম তেল কিনলো কিভাবে, মানে তাহলে কি, অথচ তার তো গ্রোথ সেভাবে এফেক্টেড হয়নি, তার এক্সপোর্ট বরং বেড়েছে। তাহলে সে কম তেল কিনলো মানে সে কোথা থেকে তেল ইউজ করলো? একটা হতে পারে চীনের যে বিশাল পরিমাণে রিজার্ভ আছে, সেই রিজার্ভকে ব্যবহার করে সে বিশ্ববাজার থেকে তেল কেনা কমিয়ে সে রিজার্ভের ওপর তার ব্যবহার বৃদ্ধি করেছিল। আরেকটা হতে পারে সে আর কি তোমার আনঅফিসিয়ালি প্রচুর পরিমাণে তেল কিনেছে, যেটা অফিসিয়ালি প্রডিউসড হয়নি। আরেকটা হতে পারে ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড নানা ধরনের যে গ্রিন এনার্জি আস্তে আস্তে করে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে অয়েলের কনজাম্পশন আস্তে আস্তে চীনে কিন্তু কমে যেতে শুরু করেছে। ইনফ্যাক্ট চীনে যে পরিমাণ অয়েল কনজাম্পশন কমেছে, সেটা হলো জার্মানি, জাপান, ইউকে, ফ্রান্স, এরা সব মিলিয়ে যে অয়েল কনজাম্পশন করে, সেই অয়েল কনজাম্পশনের পরিমাণ চীন কমিয়েছে। এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য কারণ যে বিশ্ববাজারে তেলের দাম যতটা বাড়া উচিত ছিল এই হরমুজ চ্যানেল বন্ধ রাখার ফলে, ততটা বাড়েনি। অর্থাৎ চীন কিন্তু এক্ষেত্রে বলা যায় যে আমেরিকাকে খানিকটা সাহায্য করেছে, এই বলে যে আমি এই হরমুজ চ্যানেল ইরান বন্ধ করুক, কিন্তু যে যে গ্লোবাল ইনফ্লেশন আটকাতে আমি সামহাউ অয়েল কনজাম্পশনটা কমিয়ে, অয়েলের ডিমান্ড কমিয়ে আমি ওর অতিরিক্ত বৃদ্ধিটা আটকে দিতে চেষ্টা করব। অথবা আরেকটাও হতে পারে, সেই মুহূর্তে হরমুজ চ্যানেল বন্ধ বলে সে অতিরিক্ত পরিমাণে হরমুজ থেকে আসা তেলের ওপর নির্ভর করতে চায়নি, সে তার রিজার্ভ অয়েল ব্যবহার করেছে। অথবা এতদিনে যে গ্রিন এনার্জির ইম্প্যাক্টটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে, হয়তো এটা আগেই পড়তে পারতো, কিন্তু হরমুজ চ্যানেলটা বন্ধ হওয়ার পরে চীন সেটাকে সরাসরি ব্যবহার করা শুরু করেছে। এটা আগামী দিনে এই জিনিসটা বজায় থাকে কিনা, অয়েল কনজাম্পশন কমতে থাকে কিনা বা কমই থাকে কিনা, সেটা দেখে বোঝা যাবে যে আদৌ হলো গিয়ে যে সত্যি এটা যে গ্রিন এনার্জির ইম্প্যাক্টে, নাকি অয়েল রিজার্ভ ব্যবহার করার জন্য, নাকি আনঅফিসিয়ালি অয়েল কেনার জন্য, নাকি অন্য কোনো কারণে। এর সঙ্গে যুক্ত করা যায়, অর্থাৎ যদি এটা সত্যি হয় যে অয়েল প্রাইস খুব বেশি পরিমাণে বাড়তে দেয়নি চীন, তাহলে বলা যায় যে চীন কিন্তু আমেরিকাকে এক অর্থে সাহায্য করেছে যাতে আমেরিকার অর্থনীতি প্রবল বিপাকে না পড়ে। কারণ ইনফ্লেশন 2 মাস যদি হাই হতো, তাহলে কিন্তু আলটিমেটলি ইউএস ফেডারেল রিজার্ভকে ইন্টারেস্ট রেট বাড়াতে হতো এবং সেটা কিন্তু তোমার যে হলো গিয়ে যে এআই যে বাবলকে হিট করত। তো এটা হতে পারে যে যে আমেরিকার অনুরোধে চীন এটা করেনি, এবং এটা ওয়ান অফ দ্য মেইন কজ হতে পারে যে কেন আমেরিকা ইরানের সমস্ত শর্ত, আসলে তো ইরানের শর্ত না, ওগুলো সবই চীনের শর্ত, আসলে মেনে নিয়েছে।
তো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটা আমি জানি না সবার চোখে পড়েছে কিনা, সেটা হলো যে কিউবা সরাসরিভাবে ইকোনমিক রিফর্মসের পথে যাচ্ছে। কিউবা আস্তে আস্তে ইকোনমিক রিফর্মসের পথে যাচ্ছিলই, কিন্তু ইউএস ব্লকেডের সময় এই ইকোনমিক রিফর্মসটা করা সিগনিফাই করে যে সেখানেও তার মানে কিউবার ক্ষেত্রেও কিউবার পলিসি নিয়ে মানে কিভাবে, কারণ আমরা জানি যে যখন ইউএসএ ব্লকেড করেছিল সে সময় তোমার হলো যে ইউএসএ যখন কিউবাকে ব্লকেড করেছিল সে সময় রাশিয়ার চীন কিন্তু ব্লকেড মানেনি, কিন্তু এখন কিন্তু মোটামুটি ইকোনমিক রিফর্মসের পথে যাচ্ছে। তাতেও মনে হয় কিউবাতেও কিন্তু আমেরিকার চীনের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ আগামী দিনে আমেরিকা কেবলমাত্র ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারেই থাকবে এবং সে মূলত সাউথ আমেরিকা এবং যে নর্থ আমেরিকাতে কনসেন্ট্রেট করবে। আর অন্যদিকে চীন তার নিজস্ব ক্যাটাগরিতে নানা ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি করে যাবে ওয়েস্ট এশিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে, এটাই কিন্তু বলে মনে হচ্ছে। এবং রাশিয়ার সঙ্গে মিলে সে হয়তো সেন্ট্রাল এশিয়াতে এক ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে। তো এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু গোটা স্ট্রাকচারটা এসে পড়েছে। তো এখন আমি মনে করি এর সঙ্গে আরেকটা জিনিস আমরা যুক্ত করতে পারি, সেটা হলো আগামী দিনে কি হতে চলেছে বুঝতে। সেটা হলো ইসরায়েল কিন্তু রিসেন্টলি ক্লেম করেছে, মানে বিশেষ করে ইসরায়েলের যে রাষ্ট্রদূত ইন্ডিয়াতে আছে, যে বাংলাদেশে নাকি হামাসের অনেক যে নেটওয়ার্ক বা জিনিসপত্র আছে। তার মানে ইন্ডিয়া বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের যে লেত্তি পাকানোর ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। আমরা জানি যে বর্তমানে একটি নির্বাচন, যে নির্বাচনে 34 লাখ থেকে 50 লাখ লোককে ভোট দিতে না দিয়ে যে নির্বাচন করে বিজেপি পার্টি জিতেছে, সেই বিজেপি পার্টির চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী কিন্তু অনেকবার বলেছেন যে গাজা বানিয়ে ছেড়ে দেব। অর্থাৎ এই অঞ্চলটাতেও কিন্তু ওই রকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে ওয়েস্ট এশিয়ার যে লড়াইটা যেখানে শেষ হচ্ছে, সেখানে সাউথ এশিয়ার লড়াইটা আবার শুরু হচ্ছে। এবং পাকিস্তানের ওয়েস্ট এশিয়াতে যে ডিপ ইনভলভমেন্ট, এটার জন্য কিন্তু ইসরায়েল আস্তে আস্তে সাউথ এশিয়াতে এসে পড়বে। এবং বিশেষ করে বাংলা বদ্বীপ অঞ্চল, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ইস্ট বিহার, ঝাড়খণ্ডের 3টে রাজ্য, পশ্চিমবঙ্গ লাগোয়া, যে জায়গাগুলোতে মুসলিম পপুলেশন শেয়ারটা হাই, এবং বাংলাদেশ এই অঞ্চলটা জুড়ে একটা চরম খারাপ কিছু একটা দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা, এবং তাকে কেন্দ্র করে আলটিমেটলি যে হাইব্রিড হওয়ার সম্ভাবনা সুপার পাওয়ারগুলোর মধ্যে আস্তে আস্তে দেখা দিচ্ছে। এবং শেষ বিচারে যেহেতু এই অঞ্চলটা সাউথ এশিয়াটা চীনের ক্লোজ, অতএব এতে অঞ্চলটা চীনের কাছে থাকবে বলেই আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার কথা, আমেরিকা এবং চীনের চুক্তি হওয়ার কথা। সেই হিসেবে ইসরায়েলকে আজ যেমন ডিবাঙ্ক করেছে, ভারতকেও একটা সময় আমেরিকা ডিবাঙ্ক করে চলে যাবে। এটাই হতে চলেছে বলে আমি মনে করি। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।